রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, চুক্তি অনুযায়ী পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সহায়তা পাবে সৌদি আরব। পাকিস্তান সৌদি আরবে বোমা মোতায়েন করলে ইরানের মতো পাকিস্তান সৌদিতেও হামলা চালাবে ইসরায়েল। পাকিস্তানের হুমকি মোকাবেলায় আরও কাছাকাছি হচ্ছে ভারত ইসরায়েল। ফিলিস্তিনকে একযোগে স্বীকৃতি দিল ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল। লেবাননে ইসরায়েলের হামলায় নিহত পিতাসহ 3 শিশুকন্যা। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, প্রয়োজনে তারা সৌদি আরবে পারমাণবিক বোমা মোতায়েন করবে। তারা যদি সংকটে পড়ে তাহলে তারা পাকিস্তানের কাছ থেকে পারমাণবিক বোমার সাহায্য পাবে। জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন খাজা আসিফ। জিও নিউজের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, সৌদি আরব পাকিস্তানের কাছ থেকে পারমাণবিক বোমার সাহায্য পাবে কিনা। জবাবে খাজা আসিফ বলেন, নিরাপত্তা চুক্তি অনুযায়ী আমাদের যা আছে তার সব পাবে সৌদি আরব। আমাদের অস্ত্র মানে সৌদি আরবের অস্ত্র। সৌদি আরব আক্রান্ত হলে তাদের যদি পারমাণবিক বোমার সহায়তার প্রয়োজন হয় তারা অবশ্যই তা পাবে এবং আমাদেরকে আমাদের সব শক্তি নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। খাজা আসিফের এই বক্তব্যের পর ভারত এবং ইসরায়েলে শুরু হয়েছে নতুন আলোচনা। ভারতের পক্ষ থেকে অনেক বিশ্লেষক আগে থেকে বলার চেষ্টা করছে, পাকিস্তান সৌদি আরব নিরাপত্তা চুক্তি যত না বাস্তবিক তার চেয়ে বেশি প্রতীকী। আসলে এই চুক্তি অনুযায়ী একে অপরের জন্য তেমন কিছু করবে না, এটা লোক দেখানো একটি চুক্তি। কিন্তু পারমাণবিক বোমা বিষয়ে খাজা আসিফের সর্বশেষ বক্তব্যের পর ভারতের আনন্দবাজার সহ বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে, পাকিস্তান যদি সত্যি সত্যি সৌদি আরবে পারমাণবিক বোমা মোতায়েন করে তাহলে তা সৌদি আরব ও পাকিস্তান উভয়ের জন্য ধ্বংস ডেকে আনবে। ইসরায়েল যেমন ইরানের পারমাণবিক স্থাপনায় আক্রমণ করেছে, তেমনি ইসরায়েলের নতুন নিশানা হবে পাকিস্তান ও সৌদি আরব। ইসরায়েল প্রকাশ্যে হামলা চালাতে পারে সৌদি আরব ও পাকিস্তানে, আর প্রকাশ্যে হামলা না চালালেও মোসাদকে দিয়ে ধ্বংসাত্মক অভিযান পরিচালনা করবে, তাতে কোনো সন্দেহ নেই। আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে, ইসরায়েল 1980-এর দশকে ভারতের সহায়তায় পাকিস্তানের পারমাণবিক কার্যক্রম ধ্বংসে অভিযান পরিচালনা করতে চেয়েছিল, কিন্তু নানা কারণে তা হয়নি। ভারতের অনেক বিশ্লেষকের মতে, পাকিস্তান সৌদি আরব নিরাপত্তা চুক্তির কারণে ভারত ইসরায়েল সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। যেহেতু পাকিস্তান সৌদি নিরাপত্তা চুক্তি ভারত ইসরায়েলের জন্য হুমকি, তাই এখন থেকে ভারত ইসরায়েল মিলে এই হুমকি মোকাবেলা করতে হবে। চুক্তি অনুযায়ী পাকিস্তান সৌদি আরব থেকে অনেক অস্ত্র পাবে এবং সেই অর্থ দিয়ে তারা অনেক শক্তিশালী অস্ত্র কিনতে পারবে। ফলে পাকিস্তানের হুমকি মোকাবেলায় ভারতের উচিত ইসরায়েলের সাথে যৌথভাবে অনেক বিধ্বংসী অস্ত্র নির্মাণ কার্যক্রম গ্রহণ করা। রোববার ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে দক্ষিণ লেবাননে। হামলায় বিন্তে জেবিল এলাকায় নিহত হয়েছে একই পরিবারের 4 জন। এর মধ্যে রয়েছে 3 শিশু বোন ও তাদের পিতা। হামলায় গুরুতর আহত হয়েছে তাদের বড় বোন এবং মা। ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল রোববার একযোগে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। দেশগুলোর সরকার প্রধানদের পক্ষ থেকে এই স্বীকৃতির পর বলা হয়েছে, ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই হল মধ্যপ্রাচ্য সমস্যার সমাধান এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র সমাধান। 4টি দেশ একদিনের স্বীকৃতির ঘটনাকে ইসরায়েলের ওপর বড় ধরনের চাপ সৃষ্টির অংশ হিসেবে দেখছেন কূটনীতিক ও বিশ্লেষকরা, কারণ প্রতিটি দেশে ছিল ইসরায়েলের বড় ধরনের সমর্থক আর যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রিটেনও ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছে গাজা যুদ্ধে। সেই ব্রিটেনের এই ধরনের ইউটার্ন অনেকের কাছে আশ্চর্য হিসেবে আবির্ভূত হয়েছে। ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ এবং সান মারিনো জাতিসংঘ সাধারণ অধিবেশন চলাকালে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। রোববার 4টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র বলতে কিছু নেই এবং ভবিষ্যতেও থাকবে না। 7 অক্টোবর ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার পরেও যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তারা সন্ত্রাসীদের বড় একটি উপহার দিল। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ বলেছেন, তাদের এই স্বীকৃতি ফিলিস্তিনিদের কোনো কাজে আসবে না, বরং যারা প্রকৃত শান্তি চায় এই স্বীকৃতি তাদের জন্য একটি খারাপ নজির। রোববার 4 দেশের একযোগে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার
হামলার ঘটনাকে পশ্চিমাদের মুখ রক্ষার কৌশল হিসেবে অভিহিত করেছেন অনেক বিশ্লেষক। তাদের মতে যে 4টি দেশ রোববার স্বীকৃতি দিয়েছে তারা প্রত্যেকেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং তারা গাজায় ইসরায়েলের বর্বরতা বন্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাদের এই স্বীকৃতি নামে মাত্র এবং এর মাধ্যমে ইসরায়েলের বর্বরতা বন্ধ হবে না। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায় মিয়ং বলেছেন, উত্তর কোরিয়া আর পারমাণবিক বোমা তৈরি করবে না এই মর্মে যদি দেশটি যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করে তাহলে তাতে সম্মতি দেবেন তিনি। লি জায় মিয়ং রোববার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন, উত্তর কোরিয়ার হাতে বর্তমানে যেই পারমাণবিক বোমা আছে তা তাদের ধ্বংস করতে হবে না। তারা যদি আর এই বোমা নির্মাণ না করতে সম্মত হয় তাতেই আমরা খুশি থাকব। আর এটাই হলো তাদেরকে পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রথম ধাপ। লি জায় মিয়ং বলেছেন, উত্তর কোরিয়া বর্তমানে বছরে 15 থেকে 20টি পারমাণবিক বোমা তৈরি করছে। উত্তর কোরিয়া 2022 সালে নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ঘোষণা দেয়, যদিও বেশ আগেই তারা এই বোমার পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ সহ পশ্চিমা বিশ্ব দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করে রেখেছে চাপ সৃষ্টির অংশ হিসেবে। ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতায় থাকতে সরাসরি আলোচনায় বসেন উত্তর কোরিয়া নেতা কিম জং উনের সাথে, কিন্তু ভেঙে যায় এই আলোচনা। 2019 সালের পর থেকে আর আলোচনার টেবিলে আনা যায়নি কিম জং উনকে। উত্তর কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে কিম জং উন শর্ত দিয়েছিলেন আগে তার দেশের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক, কিন্তু যুক্তরাষ্ট্র তাতে রাজি হয়নি। বরং যুক্তরাষ্ট্র শর্ত দেয় আগে তাদের সব পারমাণবিক অস্ত্র ধ্বংস করতে হবে। এরপর আলোচনা ভেঙে দেন কিম জং উন। এরপর কিম জং উন বলেন, উত্তর কোরিয়া কোনোদিনও তাদের পারমাণবিক অস্ত্র ধ্বংস করবে না এবং এই কর্মসূচি পরিত্যাগ করবে না, কারণ একমাত্র পারমাণবিক বোমাই হলো তাদের দেশের অস্তিত্বের রক্ষা কবচ। উত্তর কোরিয়া নেতা কিম বলেছেন, যুক্তরাষ্ট্র হলো তাদের অস্তিত্বের দুশ্মন, আর এই দুশ্মনের বিরুদ্ধে তাদের একমাত্র টিকে থাকার হাতিয়ার হলো পারমাণবিক বোমা। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া আলোচনা ভেঙে যাবার পর উত্তর কোরিয়ার নিবিড় সম্পর্ক গড়ে তোলে রাশিয়া ও চীনের সাথে। রাশিয়া ও চীনের সহায়তায় ক্রমে সামরিক দিক দিয়ে শক্তিশালী হচ্ছে দেশটি, যা দক্ষিণ কোরিয়ার জন্য একটি বড় হুমকি। উত্তর কোরিয়ার হামলা থেকে রক্ষায় দক্ষিণ কোরিয়ায় মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের প্রায় 30,000 সেনা ও বেশ কয়েকটি সামরিক ঘাঁটি। চলতি বছরের শেষের দিকে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া নেতার সাথে বৈঠকে বসার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। এমনকি এই বৈঠকে যোগ দিতে পারেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায় বিবিসিকে বলেন, আমি উত্তর কোরিয়ার সাথে শান্তিপূর্ণ সম্পর্ক চাই, আমি তাদের সাথে উত্তেজনা চাই না। আমি বিশ্বাস করি আমরা দুই দেশ আবার একসাথে মিলতে পারি। লি জায় গত জুন মাসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে প্রেসিডেন্ট ইয়ন সুক ছিলেন উত্তর কোরিয়ার প্রতি একজন চরম উগ্রপন্থী নেতা। ইয়ন সুকের আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ছিলেন মুন জায় ছিলেন উত্তর কোরিয়ার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। তার ক্ষমতা হারানোর পর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এক বিবৃতিতে তাকে মহান নেতা হিসেবে আখ্যায়িত করেন। সর্বাত্মক যুদ্ধের কিনারায় তুরস্ক ও ইসরায়েল। ফিলিস্তিনের গাজা, লেবানন, ইরান, ইয়েমেনে ধারাবাহিকভাবে হামলার পর সম্প্রতি কাতারে ইসরায়েলের বিমান হামলার পর আঙ্কারায় উদ্বেগ বাড়ছে। তেল আবিবের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এখন তুরস্কও রয়েছে সতর্ক অবস্থানে। ইসরায়েলি একাডেমিক ও রাজনৈতিক বিশ্লেষক মেইর মাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, আজ কাতার, কাল তুরস্ক। এর জবাবে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের একজন উপদেষ্টা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইসরায়েল যদি তুরস্কের উপর হামলার চিন্তা করে তাহলে দেশটির জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। ভূমধ্য সাগরের বাতাসে বারুদের গন্ধ। সীমান্তের ওপারে দাঁড়িয়ে আছে ইসরায়েল, আর অপর প্রান্তে প্রস্তুত তুরস্ক। ইতিহাস যেন আরেকবার নতুন করে লিখতে চাইছে। ইসরায়েল সম্প্রতি সাইপ্রাসে পাঠিয়েছে ভয়ঙ্কর বারাক MX প্রতিরক্ষা ব্যবস্থা। লিমসলের বন্দরে দেখা গেছে চালানের ভান্ডার, যেখানে রাখা এই সিস্টেমের যন্ত্রাংশ। এই প্রযুক্তি 150 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। এর সাথে যুক্ত হয়েছে উন্নত নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতা। বিশ্লেষকদের মতে শুধু সাইপ্রাস নয়, পুরো পূর্ব ভূমধ্য সাগরে এটি তুরস্কের বিমান ও স্থলবাহিনীর জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। কিন্তু টুইস্ট এখানে, আঙ্কারা আজকের তুরস্ক আর আগের মতো দুর্বল নেই। তারা উত্তর সাইপ্রাসে স্থাপন করেছে শক্তিশালী ড্রোন ঘাঁটি,
দ্বীপের উত্তরাংশে মোতায়েন করা হয়েছে ৩ শতাধিক ট্যাঙ্ক ও শত শত সাঁজোয়া যান। প্রেসিডেন্ট এরদোয়ান সেনাবাহিনীকে ইতিমধ্যে যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, তুরস্ক প্রদর্শন করেছে তাদের নিজস্ব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল এবং অত্যাধুনিক সাইবার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা ১৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আরেকটি দৃশ্যপট স্পষ্ট। ইসরায়েল ও সাইপ্রাস মিলে যে প্রতিরক্ষা জোট করছে, তুরস্ক তার মোকাবিলায় মাঠে নামছে একেবারে খোলাখুলি। আঙ্কারা বলছে, সাইপ্রাসে যত প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হোক তা তাদের ড্রোন, মিসাইল ও বিমান শক্তির সামনে টিকতে পারবে না, কারণ এই ভূমি ১৯৭৪ সাল থেকেই সংঘাতের কেন্দ্র, আর আজও তার ছায়া মুছে যায়নি। বিশ্লেষকদের মতে ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ তুরস্ককে উস্কানি দেওয়ার সমান। যদি একটিমাত্র ভুল পদক্ষেপও ঘটে, তবে তা ভয়াবহ আকার নিতে পারে। এই সংঘাত সীমান্তের ভেতরে আটকে থাকবে না, ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। শরণার্থী স্রোত, জ্বালানি সংকট, সামরিক জোটের দ্বন্দ্ব সবকিছুই জড়িয়ে পড়বে এই অগ্নিসংঘাতে। যুদ্ধ যদি শুরু হয়, তবে সেটি কেবল আকাশ বা সাগরে সীমাবদ্ধ থাকবে না, ইতিহাসের পাতায় আরেকটি রক্তাক্ত অধ্যায় যুক্ত হবে। তুরস্ককে আঘাত করার মানে হবে আত্মঘাতী সিদ্ধান্ত। এই সতর্কবার্তাই এখন দিচ্ছেন বহু বিশেষজ্ঞ। আর আঙ্কারার কণ্ঠে শোনা যাচ্ছে অটল বার্তা, যে আগুন জ্বালাবে সেই আগুনেই দগ্ধ হবে। বিগত কয়েক মাস ধরেই ইসরায়েলি মিডিয়াগুলো তুরস্ককে ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক শত্রু হিসেবে চিত্রিত করে আসছে। বিশেষ করে পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের উপস্থিতি ও যুদ্ধ পরবর্তী সিরিয়ায় দেশটির পুনর্গঠনে ভূমিকা, এই বিষয়গুলোকে ইসরায়েলি বিশ্লেষকরা নতুন হুমকি হিসেবে বর্ণনা করছেন। কাতারে হামলার পর তুরস্কের মধ্যে আরেকটি শঙ্কা জন্মেছে, তা হলো ন্যাটো জোটের প্রতিশ্রুতি কতটা কার্যকর। কারণ কাতার মেজর নন ন্যাটো অ্যালাই হলেও ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো দৃশ্যমান প্রতিক্রিয়া দেখা যায়নি। রাতের নিস্তব্ধতা, হঠাৎ আকাশ কেঁপে উঠল বজ্রের মতো গর্জনে। তেল আবিবের বুক চিরে ছুটে এলো এক ভয়ঙ্কর বার্তা। ইয়েমেনি বাহিনীর হাতে তৈরি ফিশন মাল্টি ওয়ারহেড প্যালেস্টাইন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্যবস্তু ইসরায়েলের সংবেদনশীল স্থাপনা। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করল, এই হামলা শুধু প্রতিশোধ নয়, এক অগ্নিঝরা সতর্কবার্তা। গাজার বিরুদ্ধে গণহত্যা ও অনাহার এবং ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনের জবাব এভাবেই দেয়া হলো। তাদের ভাষায় অভিযান সফল, আর সেই সাফল্যে তেল আবিবে আতঙ্কের ঢেউ। লাখ লাখ দখলদার নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়েছে। ইসরায়েলের গণমাধ্যমও জানালো ভোরবেলার আতঙ্কের কথা। সাইরেন বাজতে শুরু করলো তেল আবিব ও আশেপাশের এলাকায়। ম্যাগেন ডেভিড আদম জরুরি পরিষেবা বলছে, কোনো হতাহতের খবর নেই। আর ইসরায়েলি সেনারা দাবি করছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। কিন্তু জনমনে যে ভয় ঢুকে গেছে তা আর সহজে মুছে যাবে না। এটাই প্রথম নয়। এই ঘটনার মাত্র 2 দিন আগে ইয়েমেনি সেনারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে নেগেভ মরুভূমি আর ইলাতের রামন বিমানবন্দরে আঘাত হেনেছিল। মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সেসব আক্রমণকে ঘোষণা করেছিলেন সফল অভিযান। এই ধারাবাহিকতার নতুন অধ্যায় হলো তেল আবিবে সরাসরি বজ্রপাত। এখানেই টুইস্ট। দীর্ঘদিন ধরে দারিদ্র্য, দুর্ভিক্ষ আর যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনকে অনেকেই ভঙ্গুর রাষ্ট্র ভেবেছিল, কিন্তু সেই দেশই এখন ইসরায়েলের হৃদয়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে। গাজার মানুষের প্রতি সংহতি দেখাতে ইয়েমেনিরা শুধু স্লোগান দেয়নি, বাস্তবে কৌশলগত সমুদ্র অবরোধ চালু করেছে। ইসরায়েলের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করতে লোহিত সাগরকে রণক্ষেত্র বানিয়ে ফেলেছে তারা। বিশ্ব এখন দেখছে যেসব হুথি যোদ্ধাকে একসময় দুর্বল বলা হতো, তারাই আজ শক্তির প্রতীক। তারা ঘোষণা করেছে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত একের পর এক ক্ষেপণাস্ত্র, ড্রোন আক্রমণ চলবে। এই হুমকি শুধু কথার নয়, বাস্তবেই কার্যকর হচ্ছে। প্রশ্ন উঠছে, ইসরায়েলের লৌহ কবচ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতদিন এই ঝড় সামলাতে পারবে? হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে কোনো প্রতিরক্ষাকে অচল করে দিতে পারে। আজ তেল আবিবে, কাল হয়তো আরো গভীরে। এখনো পর্যন্ত গাজার ছবি সবচেয়ে হৃদয় বিদারক। 2023 সালের অক্টোবর থেকে আজ পর্যন্ত নিহতের সংখ্যা 64,756, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইয়েমেনিরা বলছে এই গণহত্যার জবাব আকাশে আগুন হয়ে ফিরবে। দৃশ্যটা যেন এক সিনেমার মতো। ইসরায়েল ভেবেছিল যুদ্ধ শুধু গাজার ভেতরেই আটকে রাখবে, অথচ সেই আগুন এখন ইয়েমেনের পাহাড় পেরিয়ে তেল আবিবের বুকে নেমে এসেছে। একদা দুর্বল রাষ্ট্র, আজকের ভয়ঙ্কর প্রতিপক্ষ। একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আর গোটা অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে যাচ্ছে। প্রশ্ন এখন একটাই, ইয়েমেনিদের এই বজ্রপাত কি ইসরায়েলের যুদ্ধযন্ত্রকে ভেঙে দেবে, নাকি আরো বড় আগুনের জন্ম দেবে? উত্তর লুকিয়ে আছে সময়ের হাতে।
তবে নিশ্চিত একটাই, ইসরায়েলের রাত আর শান্ত থাকবে না। কাতারের উপর ইসরায়েলের হামলার পর উপসাগরের পাল্টা হিসাব। রাত তখনও নামেনি। দোহায় হামাস কর্মকর্তাদের বৈঠক চলছিল নিঃশব্দে। হঠাৎ আকাশ কাঁপিয়ে গর্জে উঠল ড্রোন ও যুদ্ধ বিমান। মুহূর্তেই ভেঙে পড়ল কাতারের আকাশের নিরাপত্তা। 6 জন নিহত, তাদের মধ্যে একজন কাতারের নিরাপত্তা কর্মকর্তা। হামাসের কোনো শীর্ষ নেতা না মরলেও ইতিহাসে নতুন অধ্যায় লিখে ফেলল ইসরায়েল। কারণ এবারই প্রথম তারা উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি এর এক সদস্য দেশের মাটিতে সরাসরি হামলা চালালো। কাতার, যে দেশ নিজেকে মধ্যস্থতাকারী ও শান্তির দূত হিসেবে তুলে ধরতে গর্ববোধ করত, সেই দোহাই যুদ্ধের আঁচে দগ্ধ। প্রশ্ন একটাই, এবার জবাব কি হবে? কূটনীতির মঞ্চে পাল্টা আঘাত। লন্ডনের কিংস কলেজের নিরাপত্তা বিশেষজ্ঞ আন্দ্রেয়াস গ্রিক স্পষ্ট বললেন, কাতারের প্রথম অস্ত্র হবে কূটনীতি ও আইন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব, আরব লীগে তীব্র নিন্দা, ওআইসিতে যৌথ প্রতিবাদ, সব জায়গায় ইসরায়েলকে কোণঠাসা করার পরিকল্পনা চলছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই আইনজীবী দল গঠন করেছে। আদালতের কাঠগড়ায় ইসরায়েলকে দাঁড় করানোই এখন তাদের কৌশল। সামরিক প্রতিশোধ। প্রশ্ন জাগে, কাতার কি ইসরায়েলের উপর সরাসরি পাল্টা হামলা চালাবে? ক্রিকের জবাব না। কাতারের সে সক্ষমতা নেই, ইচ্ছেও নেই। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানো এবং জিসিসির মধ্যে নতুন সম্মিলিত নিরাপত্তা জোট করার আলোচনা শুরু হয়েছে। দোহা এখন ভাবছে ইসরায়েলও তাদের জন্য সমান হুমকি। উপসাগরীয় দেশগুলোর ঐক্য। সবচেয়ে নাটকীয় মোড় এসেছে এখানে। দীর্ঘদিন বিভক্ত উপসাগরীয় রাজতন্ত্রগুলো এখন একে অপরের দিকে হাত বাড়াচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ দোহায় গেছেন, এরপর সৌদি যুবরাজও পৌঁছেছে। 2017 সালের ভয়াবহ অবরোধের তিক্ততা যেন এক ঝটকায় মুছে গেছে। এক প্রতিবেশীর উপর বিমান হামলা গোটা উপসাগরকে কাঁপিয়ে দিয়েছে। আমিরাত পর্যন্ত ইসরায়েলের কর্মকাণ্ডকে বিশ্বাসঘাতকতা বলেছে। এই ভাষা এর আগে খুব কম শোনা গেছে। যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা প্রশ্নে। কাতারের মাটিতে 8,000 মার্কিন সেনা মোতায়েন, সেন্ট কমের আঞ্চলিক সদর দপ্তর দোহায়। তবু ইসরায়েলের হামলা ঠেকাতে পারেনি যুক্তরাষ্ট্র। হামলার আগাম সতর্কতাও দেয়নি, বরং কাতার দাবি করছে হামলার 10 মিনিট পরেই সতর্কবার্তা এসেছে ওয়াশিংটন থেকে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যার হাতে নিরাপত্তা সুপর্দ সেই যুক্তরাষ্ট্রের ওপর কতটা ভরসা করা যায়? সৌদি আমিরাত আগেই চীনের দিকে ঝুঁকেছে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে। এবার কাতারও কি সেই পথে হাঁটবে? নতুন এক আঞ্চলিক সমীকরণ। ইসরায়েল হয়তো ভেবেছিল হামাসকে দোহায় আঘাত করলে বার্তা দেয়া হবে, কিন্তু ফল হয়েছে উল্টো। আরব রাজতন্ত্রগুলো ক্ষণিকের জন্য হলেও ঐক্যবদ্ধ হয়েছে। কাতারের ওপর হামলা হয়তো আব্রাহাম চুক্তি পর্যন্ত পুনর্মূল্যায়নের দিকে ঠেলে দিতে পারে। এক কথায়, ইসরায়েলের এই অভিযানে নতুন শত্রুতা নয়, বরং পুরনো বিরোধীদের একত্র করেছে। কাতারের রাতের আকাশে ভেসে বেড়ানো ড্রোনের শব্দ শুধু দোহাকেই কাঁপায়নি, এটি যেন গোটা উপসাগরের ওপর ঝুলিয়ে দিয়েছে এক অনিশ্চিত ভবিষ্যৎ। আগামী দিনগুলোয় দেখা যাবে উপসাগরীয় দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক মঞ্চে কতটা দৃঢ় অবস্থান নেয়, নাকি তারা আবারও অভ্যস্ত সমঝোতার পথে ফিরে যায়। দোহার আকাশে যুদ্ধ বিমান ছুটে গেল, আর তারপরে বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে উঠল পুরো নগরী। কাতারের হামাস সদর দপ্তরে ইসরায়েলি হামলা কেবলই স্থাপনার ওপর আঘাত নয়, এটি ছিল কাতারের সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রকাশ্য আগ্রাসন। পুরো আন্তর্জাতিক মহল হতভম্ব। এই ঘটনা শুধু কাতারের জন্য নয়, বরং গোটা মুসলিম বিশ্বের জন্য নতুন বিপদের সংকেত। কাতার কি একা থাকবে, নাকি তার পাশে দাঁড়াবে কেউ? যুদ্ধের এই পরিস্থিতি কেবল একটি দেশকে বিপদে ফেলবে না, বরং তা এক বৃহত্তর প্রতিরোধের অগ্নি সংকেত হয়ে উঠবে। ইরান একটি প্রতিশ্রুতি। তবে এই যুদ্ধে কাতার একা না। ইরানের সেনাপ্রধান জেনারেল আব্দুর রহিম মুসাভি ফোন করেন কাতারের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী সাউদ বিন আব্দুর রহমান আল থানিকে। স্পষ্ট ভাষায় ইরান জানিয়ে দেয় তারা কাতারের পাশে থাকবে শেষ পর্যন্ত। মুসাভি বলেন, ইসরায়েল এমন হামলা করতে পারত না যদি না যুক্তরাষ্ট্র তাদের সবুজ সংকেত দিত। ইরান কাতারকে এক ভাইয়ের মতো সমর্থন জানায়, কারণ তাদের সম্পর্ক সবসময় ভ্রাতৃত্বের উপর ভিত্তি করেছিল। কাতারের ক্ষোভ। তবে কাতারি মন্ত্রী নিজের ক্ষোভ গোপন রাখেননি। তিনি এই হামলাকে বিশ্বাসঘাতক আঘাত বলে উল্লেখ করেন। কাতার তখন শান্তির প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছিল এবং হামাসের নেতারা গাজা যুদ্ধবিরতির খসড়া নিয়ে আলোচনা করছিলেন।
কাতার তখন শান্তির প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছিল এবং হামাসের নেতারা গাজা যুদ্ধবিরতির খসড়া নিয়ে আলোচনা করছিলেন। কিন্তু ঠিক তখনই ইসরায়েল এই হামলা চালিয়ে কূটনৈতিক আলোচনা ভেঙে দেয়। কাতারি মন্ত্রী আরো বলেন, ইসরায়েল পশ্চিমাদের সমর্থন ছাড়া কখনো টিকে থাকতে পারত না এবং তাদের নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করার পেছনে পশ্চিমাদের নিঃশর্ত সমর্থনে মূল চালিকা শক্তি। ইরানের প্রতি কৃতজ্ঞতা। কাতারের মন্ত্রী ইরানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইরান সব সময় আমাদের পাশে ছিল, কঠিন সময়েও তেহরান আমাদের সাহায্য করেছে। কাতার আশা করে এবার শুধু সমর্থন নয়, বরং এক বাস্তবসম্মত সমাধানের জন্য দুই দেশ একত্রে কাজ করবে। দুই দেশের সম্পর্ক এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং তারা দ্রুত বৈঠকে বসে সমাধান বের করার আশা করছে। আসন্ন সম্মেলন। এদিকে বিশ্ব দেখছে কাতারে ইসরায়েলের হামলার পর আরব দেশগুলো কি পদক্ষেপ নেয়। কাতারি প্রতিনিধিরা আশা করছেন আসন্ন ওআইসি সম্মেলনে মুসলিম দেশগুলো কার্যকর পদক্ষেপ নিবে। তারা বিশ্বাস করেন এই সম্মেলন শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বাস্তবে তার প্রভাব পড়বে, আর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে ইসরায়েলের উপর। তবে এক ভয়াবহ নাটকীয়তায় মধ্যপ্রাচ্যের মানচিত্রে কাতারের উপর হামলার ঘটনা পুরো অঞ্চলের জন্য অগ্নি সংকেত হয়ে উঠেছে। ইরান তাদের বন্ধুকে একা ফেলবে না, আর কাতারও বুঝতে পারছে যে তাদের সংগ্রাম এখন শুধুমাত্র নিজেদের নয়, বরং মুসলিম বিশ্বের প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের এই নতুন অগ্নি পরীক্ষায় কাতারের সামনে শুধু একটি যুদ্ধ নয়, বরং তাদের পাশে দাঁড়ানোর জন্য গোটা মুসলিম বিশ্বের সহযোগিতা এবং প্রতিরোধের শক্তি জেগে উঠছে। কাতারে ইসরায়েলের হামলা এক নতুন বিপদের সূচনা। পৃথিবীতে যদি কোনো দেশ মনে করত যে ইসরায়েল কখনো তাদের উপর হামলা করবে না, তাহলে তা ছিল কাতার। কাতার ছোট্ট একটি দেশ, ইসরায়েলের জন্য হুমকি নয়, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং এখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, এগুলো বিশ্লেষকরা বলতেন। তবে সবাইকে হতবাক করে দিয়ে ইসরায়েল হামলা করলো কাতারের উপর। কাতারের উপরে হামলা শুধু একটি দেশকে বিপদে ফেলল না, বরং একটি বৃহত্তর সংকটের জন্ম দিল। আন্তর্জাতিক মহল কি এবার নীরবে থাকবে? কাতারের প্রতিক্রিয়া। কাতার ক্ষুব্ধ হয়ে জরুরি আরব ইসলামিক সম্মেলন আহ্বান করেছে। কাতারের প্রধানমন্ত্রী বলেছেন, আমরা আশা করি সম্মেলনটি অর্থপূর্ণ হবে এবং ইসরায়েলকে এই আগ্রাসন থেকে বিরত রাখতে কার্যকর পদক্ষেপ নেবে। কাতার শুধু প্রতিরোধ করবে না, বরং সম্মেলনেই ঠিক করবে ইসরায়েলের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া যায়। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। এদিকে আন্তর্জাতিক মহল থেকে নিন্দা ও প্রতিবাদ শুরু হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদও ইসরায়েলের হামলার বিরুদ্ধে এক বিবৃতি দিয়েছে। এক জরুরি বৈঠকে 15 সদস্য রাষ্ট্রই কাতারের সাথে সংহতি প্রকাশ করেছে এবং পরিস্থিতি প্রশমনের আহ্বান জানিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র এই বিবৃতির সাথে একাত্ম হয়েছে, যা অনেকটা অবিশ্বাস্য মনে হতে পারে, কারণ যুক্তরাষ্ট্র প্রায়ই ইসরায়েলকে সমর্থন করে এসেছে। সৌদির সতর্কতা। সৌদি আরবও এই হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা সতর্ক করেছে এই হামলার কারণে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরো খারাপ হতে পারে। সৌদি আরব কাতারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে এবং কাতারের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। ইসরায়েলের দাবি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলা নিয়ে কোনো অনুশোচনা প্রকাশ করেননি। তিনি বলেছেন, হয় সন্ত্রাসীদের দেশ থেকে তাড়াতে হবে, নয়তো তাদের বিচারের আওতায় আনতে হবে। তবে প্রশ্ন, এই হামলা কি কাতার ও তার মিত্রদের জন্য নতুন বিপদের সংকেত? যদি ইসরায়েল এমন একটি দেশেও হামলা করতে পারে যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, তবে পরবর্তী টার্গেট কোথায়? কাতারের ওপর হামলা শুধুমাত্র একটি দেশকেই নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ও শান্তির পক্ষে বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। কাতার জানিয়ে দিয়েছে তারা একা নয়। আন্তর্জাতিক সমর্থন এবং সৌদি আরব, জর্ডান সহ অন্যান্য দেশের সহযোগিতা এই সংঘাতকে আরো জটিল করে তুলতে পারে। আর এখন সবার চোখ এই মুহূর্তে ইসরায়েলকে পরবর্তী পদক্ষেপ নিতে দেখার দিকে। মধ্যপ্রাচ্যের বালুকাবেলায় ভেসে আসছে প্রস্তুতির শব্দ, আর এই শব্দের মাঝে একটি নতুন বার্তা ভেসে উঠছে, যে অন্যায়ের পথে চলে তার জন্য কোনো জায়গা নেই। ইসরায়েলের জন্য বন্ধ হয়ে গেল দুবাইয়ের দরজা। বিশ্বের অন্যতম বড় প্রতিরক্ষা সম্মেলন দুবাই ইয়ার 100 এবার ইসরায়েলের জন্য তিক্ত এক অভিজ্ঞতা হতে চলেছে। দীর্ঘ বছর ধরে ইসরায়েল এখানে অংশগ্রহণ করেছিল, কখনো নতুন প্রযুক্তি প্রদর্শন, কখনো বড় বড় চুক্তি নিয়ে আলোচনা। তবে এবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য এই সম্মেলনে জায়গা নেই। কেন? কারণ কিছুদিন আগে কাতারের দোহায় হামাসের নেতাদের উপর হামলা চালায় ইসরায়েল, এবং এই হামলা শুধু কাতারের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচিত হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের দৃঢ় পদক্ষেপ। কাতারের এই আক্রমণের পর সংযুক্ত আরব আমিরাত দৃঢ়ভাবে কাতারের পাশে দাঁড়ায়। আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ দোহায় যান এবং কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সাহায্য করার প্রতিশ্রুতি দেন। এই পদক্ষেপ আমিরাতকে একটি শক্তিশালী প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আমরা অন্যায়ের পাশে দাঁড়াই না, এই বার্তা বিশ্বকে শোনানোর জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে এবং এই সমর্থনেই দুবাই ইয়ার 100 এর আয়োজনের সময় ইসরায়েলকে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়নি। ইসরায়েল বিস্মিত, হতাশ। ইসরায়েল প্রথমে বিশ্বাস করতে পারেনি এমন ঘটনা ঘটবে। তাদের কর্মকর্তারা নিশ্চিত ছিলেন একে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের আকাশে সবকিছু তাদের হাতে থাকবে। তবে এই সিদ্ধান্ত তাদের কাছে বড় আঘাত হিসেবে এসেছে। এটা তো কাতারের জন্য বিশেষ কিছু, এমন ধারণাই ছিল তারা। কিন্তু আজকের বাস্তবতা তাদের কল্পনাকে ভেঙে দিয়েছে। তেল গ্যাসে ভরপুর এই অঞ্চলে শক্তির ভারসাম্য যে এক মুহূর্তে পাল্টে যেতে পারে তা তারা বুঝতে পারেনি। আমিরাতের শক্তি, ন্যায় এবং একতা। যেখানে ইসরায়েল শক্তি প্রদর্শন করেছিল, আমিরাত সেখানে ন্যায় এবং একতা প্রদর্শন করেছে। তাদের এই দৃঢ়তার ফলে তারা আরব বিশ্বের এক বড় নেতা হয়ে উঠেছে। সৌদি আরব, জর্ডান সহ অন্যান্য দেশও কাতারের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়েছে। কাতারে বিশ্বাসঘাতক ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির সিনিয়র কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস বলেছেন যে সংযুক্ত আরব আমিরাত আমাদের ভাই কাতারের সাথে আন্তরিকভাবে দাঁড়িয়েছে। আরব উপসাগরীয় দেশগুলির নিরাপত্তা অবিভাজ্য, গার্গাস বলেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে তার দেশ এই আগ্রাসন মোকাবিলায় পূর্ণ সংহতি প্রকাশ করছে। কাতারের পর এবার কার পালা? কি অপেক্ষা করছে তুরস্ক, মিশর বা ইরাকের মতো দেশগুলোর জন্য? সম্প্রতি ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়, যা পুরো মধ্যপ্রাচ্যে এক নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। কাতার, যা দীর্ঘদিন ধরে হামাস এবং ইসরায়েলের মধ্যে আলোচনার কেন্দ্রস্থল হিসেবে কাজ করে আসছিল, এখন নিজেই লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। এই হামলা শুধুমাত্র কাতারের বিরুদ্ধে ছিল না, এটি পুরো অঞ্চলের উপর ইসরায়েলের শক্তির প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। এটি আন্তর্জাতিক রাজনীতির জন্য এক বড় ধরনের বার্তা। ইসরায়েল যে কাউকে লক্ষ্যবস্তু করতে প্রস্তুত, যেখানে তাদের প্রয়োজন মনে হবে। তাই বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, কাতারের পর কে হবে পরবর্তী টার্গেট? তুরস্ক, হুমকি কিন্তু সম্ভাবনা কম। তুরস্ক, যেটি ন্যাটো সদস্য দেশ, ইসরায়েলি হামলার সম্ভাবনা সঠিকভাবে কম বলেই মনে করা হচ্ছে। তুর্কি বিশ্লেষক গোক ওগলু বলেন, তুরস্ক ইতিমধ্যে ইসরায়েলকে সতর্ক করেছে, যদি তুরস্কের ভূখণ্ডে কোনো হামলা হয় তবে তারা পাল্টা ব্যবস্থা নেবে। কিন্তু প্রশ্ন হলো, এটা কতটা কার্যকর হতে পারে? মিশর, আতঙ্ক এবং প্রস্তুতি। মিশর, যা কাতারের পাশে দাঁড়িয়েছে, এখন আতঙ্কিত। তারা জানিয়ে দিয়েছে, কাতারে ইসরায়েলি হামলার মতো যদি তাদের দেশের মাটিতে হামাস নেতাদের লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়, তাহলে পরিণতি হবে বিধ্বংসী। মিশর এই হুমকির সাথে প্রস্তুতি নিচ্ছে এবং এটি নিশ্চিত যে তাদের ভূমি নিরাপদ রাখতে তারা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। ইরাক, পরবর্তী টার্গেট। ইসরায়েল ইরাকের দিকে তাকিয়ে থাকতে পারে। যদিও ইরাকে হামাসের কোনো সরাসরি উপস্থিতি নেই, তবুও সেখানে হামলার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল হয়তো আগামী দিনে দ্বিতীয় সারির হামাস নেতাদেরও টার্গেট করতে পারে, এমনকি গাজা সংহতি আন্দোলনের কর্মীদেরও। এক্ষেত্রে তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ ইউরোপ পর্যন্ত গোপন হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র, মধ্যস্থতা বা সহায়তা। যুক্তরাষ্ট্রের ভূমিকা এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ। ট্রাম্প প্রশাসনের সাবেক সদস্য গ্যাব্রিয়েল সালমা বলেছেন, ইরাকের নিরাপত্তা শুধু আঞ্চলিক শান্তির জন্য নয়, বৈশ্বিক তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখার জন্য অপরিহার্য। কিন্তু যুক্তরাষ্ট্র কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে সেটা পরিষ্কার নয়। যুদ্ধের ছায়া। বিশ্ব এখন এক অস্থির পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। কাতারের উপর হামলা করার পর ইসরায়েল কি আরো নতুন নতুন দেশকে টার্গেট করবে? আরব দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার আশঙ্কা থাকলেও তীব্র দ্বন্দ্বের মধ্যে তারা কিভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করবে তা দেখার বিষয়। 72 ঘন্টায় 6 দেশে ইসরায়েলের আক্রমণ। ইসরায়েলের আগুনে জ্বলে উঠল মধ্যপ্রাচ্য ও আফ্রিকা। মাত্র 72 ঘন্টা। এই অল্প সময়েই ইসরায়েল তার আগুন ছড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার 6টি দেশে। কেউ ভাবেনি দোহায় শান্ত কাতারের বুকে হঠাৎ করেই নামবে আগুনের বৃষ্টি। 9 সেপ্টেম্বর, কাতারের রাজধানী। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে বসেছিলেন হামাসের নেতারা। সেই বৈঠকের মাঝেই আকাশ চিরে নেমে আসে ইসরায়েলের বিমান হামলা। মুহূর্তেই আগুন, ধোঁয়া আর মৃত্যু। নিহত অন্তত 6 জন। তাদের মধ্যে আছেন হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়ার ছেলে
তার কার্যালয়ের পরিচালক, 3 দেহরক্ষী এবং 1 কাতারি নিরাপত্তা কর্মী। তবে নেতারা অল্পের জন্য বেঁচে যান। কালো ধোঁয়ার ঢেউ ছুঁয়ে যায় ওয়েস্ট বেলাগুন এলাকা, যেখানে দূতাবাস, স্কুল আর আবাসিক ভবন, আর মাত্র 35 কিলোমিটার দূরে মার্কিন সেন্টিকম ঘাঁটি, যা নিঃশব্দে সাক্ষী থাকে আগুনের এই খেলা। গাজায় মৃত্যু, অনাহারে কাঁপছে মানুষ। একই সময়ে গাজার আকাশও ছিন্ন ভিন্ন। 8 ও 9 সেপ্টেম্বর মাত্র 2 দিনে নিহত হন 150 জনের বেশি ফিলিস্তিনি, আহত 540 জনেরও বেশি। ট্র্যাজেডির গভীরতম দৃশ্য, ত্রাণ আনতে গিয়ে 14 জন নিহত, অনাহারে মরে যায় 6 জন। 2023 সালের অক্টোবর থেকে এই পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় নিহত 64,000-এরও বেশি মানুষ। ধ্বংসস্তূপ এখনো ঢেকে রেখেছে বহু অচেনা মুখ। লেবাননে যুদ্ধবিরতির কফিন। গত নভেম্বরে করা যুদ্ধবিরতি চুক্তি যেন কাগজে লেখা ইতিহাস। 8 সেপ্টেম্বর দুপুরে ইসরায়েলি যুদ্ধবিমান বোমা বর্ষণ করে লেবাননের বেকা ও হারমেল এলাকায়। নিহত অন্তত 5 জন। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর অস্ত্র ভান্ডার টার্গেট। কিন্তু সেখানেই থামেনি তারা। পরদিন বৈরুতের দক্ষিণে আবারও ড্রোন হামলা, আহত 1 হিজবুল্লাহ যোদ্ধা। সীমান্তের 5টি পোস্ট দখল করে রেখেছে ইসরায়েল। সিরিয়ার আকাশে বিস্ফোরণ। 8 সেপ্টেম্বর গভীর রাতে হঠাৎ আলো। হোমসের বিমান ঘাঁটি আর লাতাকিয়ার সেনা ক্যাম্প কেঁপে ওঠে। স্থানীয়রা শুনেছেন প্রবল বিস্ফোরণের শব্দ। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটা শুধু হামলা নয়, দেশটির সার্বভৌমত্বে আঘাত। প্রেসিডেন্ট আসাদের পতনের পর থেকে এই পর্যন্ত প্রায় 100 বার ইসরায়েলি সিরিয়ায় হামলা চালিয়েছে। ধ্বংস হয়েছে 135টি স্থাপনা, নিহত অন্তত 61 জন। তিউনিসিয়ার বন্দরে আগুন। গাজা অবরোধ ভাঙতে যাওয়া বহর, 50টিরও বেশি জাহাজ। 8 সেপ্টেম্বর রাতে তাদের একটি ফ্যামিলি বোট তিউনিসিয়ার সিদি বউ সাইদ বন্দরে দাঁড়ানো ছিল। হঠাৎ ড্রোন হামলা, আগুনে ঘিরে যায় 23 মিটার লম্বা জাহাজ। তবে ভাগ্যক্রমে 6 যাত্রী রক্ষা পায়। পরের দিন একই ঘটনা, যুক্তরাজ্যের পতাকাবাহী আরেক জাহাজে ড্রোন হামলা। আগুন জ্বলে ওঠে, কিন্তু প্রাণহানি হয়নি। ইতিহাস যেন পুনরাবৃত্তি। 2010 সাল থেকেই ইসরায়েল একের পর এক ত্রাণ বহর আটকে দিচ্ছে। ইয়েমেনের আকাশেও বজ্র। 10 সেপ্টেম্বর আঘাত হানে ইয়েমেনের রাজধানী সানায়। লক্ষ্য হুথি বিদ্রোহীরা। ক্ষতিগ্রস্ত হয় সানা বিমানবন্দর। গত মে মাসে ইসরায়েল একই বিমানবন্দরে হামলা চালিয়েছিল। এতে বিমানবন্দরটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। 28 আগস্টের হামলায় হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি ও আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।